একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ছুটির দিন সকালবেলা আপনার বাড়ির দরজায় কলিং বেল বাজলো। আপনি দরজা খুললেন, দেখলেন একজন ডেলিভারি বয় আপনার হাতে সুন্দর করে প্যাক করা একটা পার্সেলের বক্স ধরিয়ে দিয়ে গেল। আপনার মনে দারুণ আনন্দ, পার্সেল মানেই তো সারপ্রাইজ। আপনি বক্সটা নিয়ে ঘরে এলেন, হাসি মুখে সেটা খুলতে গেলেন, আর ঠিক পরের মুহূর্তেই একটা ভীষণ বিস্ফোরণ। কী ভাবছেন, এটা কোনো হিন্দি থ্রিলার সিনেমার গল্প, দৃশ্যম বা কাহিনী সিনেমার কোনো দৃশ্য? না বন্ধুরা, আমি কোনো সিনেমার গল্প বলছি না, এটা একদম বাস্তব ঘটনা। এমনই এক হাড় হিম করার ঘটনা ঘটেছিল আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায়। নমস্কার, আমি সায়ন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এপিসোডে। আজ আমি আপনাদের শোনাবো ভারতের অপরাধ জগতের ইতিহাসে অন্যতম এক চাঞ্চল্যকর ঘটনা, পাটনগড় পার্সেল বোমা মামলা। এমন এক মাস্টার মাইন্ডের গল্প যার বুদ্ধি থেকে পুলিশেরও ঘাম ছুটে গিয়েছিল। সময়টা 2018 সালের ফেব্রুয়ারি মাস। উড়িষ্যার বোলাঙ্গি জেলার পাটনগড় এলাকা। সৌম্যশেখর সাহু নামের এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবেমাত্র বিয়ে করেছে রিমা নামের এক সুন্দরীকে। বাড়িতে তখনও বিয়ের আনন্দের রেশ কাটেনি। চারিদিকে আলো, ফুল, আত্মীয় স্বজনের ভিড়। সৌম্য আর রিমার তখন নতুন জীবন নিয়ে কত স্বপ্ন। বিয়ের ঠিক 5 দিন পর 23শে ফেব্রুয়ারি বাড়িতে এক কুরিয়ার আসে, একটা বেশ বড় পার্সেল। প্রেরকের জায়গায় লেখা SK শর্মা, রায়পুর। সৌম্য ভাবলেন নিশ্চয়ই বিয়ের কোনো উপহার এসেছে, কোনো দূরের আত্মীয় বা বন্ধুর কাছ থেকে। নতুন বউ রিমা আর সৌম্যর ঠাকুমা জেমামণি তিনজনে মিলে খুব উৎসাহ নিয়ে বাক্সটা খুলতে গেলেন। তারা হয়তো ভাবছিলেন ভেতরে সুন্দর কোনো শোপিস বা দামি কোনো উপহার থাকবে, কিন্তু পার্সেলটা আনবক্সিং করতেই একটা বিকট আওয়াজ। বিস্ফোরণটা এতটাই জোরালো ছিল যে বাড়ির ছাদের একটা অংশ উড়ে যায়, রান্নাঘরের দেয়াল ভেঙে পড়ে, পুরো বাড়ি ধোঁয়ায় ঢেকে যায়। এই ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান সৌম্যর বৃদ্ধ ঠাকুমা জেমামণি, আর গুরুতর আহত অবস্থায় সৌম্য এবং তার স্ত্রী রিমাকে উদ্ধার করে রাউরকেল্লার একটা বড় হসপিটালে ভর্তি করা হয়। দুর্ভাগ্যবশত হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সদ্য বিবাহিত সৌম্যশেখর। বেঁচে যান একমাত্র রিমা, কিন্তু তার শরীরে অনেকটাই পুড়ে গিয়েছিল। বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় একটি হাসি খুশি পরিবার শ্মশানে পরিণত হলো। পুলিশ তদন্তে নামলো, কিন্তু পুলিশের মাথা পুরোপুরি খারাপ হওয়ার জোগাড়। অনেকগুলো প্রশ্ন তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে। প্রথম প্রশ্ন, পার্সেলের মধ্যে বোমা কিভাবে এলো? দ্বিতীয় প্রশ্ন, একটা জ্যান্ত বোমা কুরিয়ারের মাধ্যমে এত দূর আনডিটেকটিভ বা স্ক্যানিং মেশিন ফাঁকি দিয়ে আসলো কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, খুনের মোটিভ বা উদ্দেশ্য কী? কে এই খুনি? সৌম্যর মতো একজন সাধারণ ভালো ছেলের শত্রু কে হতে পারে? পুলিশ প্রথমে সন্দেহ করলো খোদ রিমাকে, কারণ এই ঘটনায় একমাত্র সেই বেঁচে গিয়েছিল। পুলিশ ভাবলো হয়তো এটা কোনো সাজানো ঘটনা, কিন্তু রিমা তো নিজেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার উপরে সে তো নতুন বউ, তার কি মোটিভ থাকতে পারে? পুলিশ বুঝতে পারলো এই পথে এগিয়ে কোনো লাভ নেই। এবার পুলিশ পার্সেলটা ট্র্যাক করা শুরু করলো। পার্সেলটা এসেছিল ছত্তিশগড়ের রায়পুরের স্কাই কিং কুরিয়ার অফিস থেকে। পুলিশ তড়িঘড়ি সেখানে ছুটল, কিন্তু সেখানে গিয়ে তাদের চক্ষু চড়ক গাছ। সেই কুরিয়ার অফিসে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, এমনকি পার্সেল স্ক্যান করার কোনো স্ক্যানিং মেশিনও নেই। যে ব্যক্তি পার্সেল বুক করেছিল সে যে নাম ঠিকানা দিয়েছিল সেটা সম্পূর্ণ নকল। পুলিশ হতাশ, অন্ধকারে ঢিল ছোড়ার মতো অবস্থা। ঠিক সেই সময় সাইবার সেল থেকে একটা খবর এলো। পুলিশ জানতে পারলো একটি বিশেষ IP অ্যাড্রেসের কম্পিউটার থেকে বারবার ওই পার্সেলটা ডেলিভারি স্ট্যাটাস ট্র্যাক করা হচ্ছিল। পুলিশ ভাবলো ব্যাস, খুনিকে পাওয়া গেছে। রাতারাতি সেই কম্পিউটার ট্র্যাক করে পুলিশ এক ছেলেকে তুলে আনলো, কিন্তু জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ তো মাথায় হাত দিয়ে বসে পড়লো। ছেলেটি আসলে ওই কুরিয়ার কোম্পানিরই একজন সাধারণ কর্মী, যার কাজই হলো সারাদিন বসে পার্সেল ট্র্যাক করে কাস্টমারদের জানানো। ছেলেটির এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই। খুনের তদন্ত আবার জিরোতে এসে দাঁড়ালো। পুলিশ রীতিমতো বিভ্রান্ত আর হতাশ। পরিস্থিতি সামলাতে কেস চলে গেল উড়িষ্যা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে। ডাকাবুকো অফিসাররা তদন্তে নামলেন। তারা সৌম্যর বাবা, মা, বন্ধু, অফিসের সহকর্মী সবাইকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। তখন তদন্তে একটা নতুন মোড় উঠে এলো এক্স বয়ফ্রেন্ডের গল্প। পুলিশ জানতে পারে বিয়ের কিছুদিন আগে সৌম্যকে একজন ফোন করে হুমকি দিয়েছিল। সে নিজেকে রিমার এক্স বা প্রাক্তন প্রেমিক বলে দাবি করেছিল। পুলিশ সাথে সাথে সেই নম্বর আইডেন্টিফাই করে। কল ডিটেলস চেক করে পুলিশ সেই ছেলেকে ট্রেস করে তুলে আনে। অফিসাররা কড়া ধমক দিয়ে তাকে জেরা করতে শুরু করেন, কিন্তু ছেলেটি বারবার কাঁদতে কাঁদতে বলতে থাকে, স্যার আমি কিছু করিনি, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। পুলিশ তার কথা বিশ্বাস করছিল না, কিন্তু যখন তার অ্যালিবাই বা ওই ঘটনার দিনে সে কোথায় ছিল তা চেক করা হলো, দেখা গেল তার প্রমাণ অকাট্য। সে ওই সময় অন্য শহরে ছিল, অর্থাৎ সেও নির্দোষ।
তদন্তকারী অফিসাররা হতাশায় টেবিল চাপড়াতে লাগলেন। তাহলে খুনি কে? ভূত নাকি? ঠিক এই চরম হতাশার সময় পুলিশের কাছে একটা বেনামি চিঠি এলো। চিঠিটা হাতে লেখা নয়, পুরনো টাইপরাইটার মেশিনে টাইপ করা। চিঠিতে ইংরেজিতে যা লেখা ছিল তা বাংলা করলে দাঁড়ায় অনেকটা এরকম: স্যার, আমরা আপনাদের ধরাছোঁয়ার বাইরে। আপনি যতই চেষ্টা করুন আমাদের ধরতে পারবেন না। তাই ভালো হয় যদি আমাদের ধরার বৃথা চেষ্টা ছেড়ে দেন। পুলিশের রাতের ঘুম উড়ে গেল। খুনি এতটাই চালাক যে সে খোদ পুলিশকে চ্যালেঞ্জ করছে। পুলিশ এবার নতুন করে ভাবতে শুরু করলো। তারা প্রথমে ট্রেস করার চেষ্টা করলো যে চিঠিটা কোন ডাকঘর থেকে এসেছে, কিন্তু এবারও একই হতাশা। খামের উপর যে ঠিকানা লেখা আছে সেটা একদম ভুয়ো। তবে এই চিঠিটা পুলিশকে একটা ব্যাপারে নিশ্চিত করলো, ওই এক্স প্রেমিক খুনি নয়। পুলিশ তাকে সসম্মানে ছেড়ে দিল। ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা এবার একটা চাল চাললেন। তারা সেই বেনামি চিঠিটা নিয়ে গেলেন সৌম্যর বাবা মায়ের কাছে। বললেন, দেখুন তো এই চিঠি দেখে আপনারা কিছু বুঝতে পারেন কিনা। সৌম্যর মা সংযুক্তা সাউ, যিনি পেশায় একটি কলেজের প্রিন্সিপাল, তিনি চিঠিটা হাতে নিলেন, মন দিয়ে পড়লেন। চিঠির ভাষা, শব্দচয়ন এবং যে ধরনের ইংরেজি গ্রামার সেখানে ব্যবহার করা হয়েছিল তা দেখে তিনি চমকে উঠলেন। তিনি পুলিশকে বললেন, অফিসার, এরকম কঠিন এবং নিখুঁত ইংরেজি আমাদের কলেজের একজন প্রফেসর ছাড়া আর কেউ লিখতে পারে না। এটা পুঞ্জিলাল মেহেরের লেখা হতে পারে। পুলিশ প্রথমে হেসেই উড়িয়ে দিল। তারা ভাবলো সন্তান হারানোর শোকে মা হয়তো প্রলাপ বকছেন। কলেজের একজন সম্মানীয় প্রফেসর কেন একটা নিরীহ ছেলেকে মারতে যাবেন, এটা অযথা সন্দেহ। কিন্তু মায়ের মন মানতে নারাজ। তার প্রবল পীড়াপিড়িতে এবং জোড়াজুড়িতে পুলিশ শেষমেশ একটা সার্চ ওয়ারেন্ট জোগাড় করলো এবং একদিন হঠাৎ করেই হাজির হলো সেই ইংরেজি প্রফেসর পুঞ্জিলাল মেহেরের বাড়িতে। পুলিশ যখন পুঞ্জিলালের বাড়ি সার্চ করা শুরু করলো, তাদের চোখ ছানাবাড়া হয়ে গেল। তাদের সমস্ত ধারণা এক নিমেষে পাল্টে গেল। কি পেলেন তারা জানেন? পুঞ্জিলালের বাড়িতে একটা পুরনো টাইপরাইটার রাখা আছে। ফরেন্সিক টেস্টে প্রমাণ হয়ে গেল পুলিশকে পাঠানো ওই বেনামি চিঠিটা ঠিক এই টাইপরাইটার দিয়েই লেখা। শুধু তাই নয়, তার বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর বই, যার মাধ্যমে কিভাবে সার্কিট বানাতে হয়, কিভাবে বিস্ফোরক তৈরি করতে হয় তার পদ্ধতি। আর তার ল্যাপটপে ইন্টারনেট সার্চ হিস্ট্রি ঘাঁটতেই পুলিশ দেখলো সেখানে বারবার সার্চ করা হয়েছে কিভাবে পার্সেল বম বানাতে হয়। পুলিশের আর কোনো সন্দেহ রইল না। তারা সাথে সাথে প্রফেসর পুঞ্জিলাল মেহেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। থানার লকআপে ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখে শেষমেশ ভেঙে পড়ল পুঞ্জিলাল। সে স্বীকার করে নিল তার ভয়ঙ্কর অপরাধের কথা। কিন্তু কেন? কি তার মোটিভ? শুনলে আপনি শিউরে উঠবেন। পুঞ্জিলাল মেহের ছিলেন জ্যোতিবিকাশ কলেজের একজন সম্মানীয় ইংরেজি প্রফেসর। তিনি আশা করেছিলেন তিনি ওই কলেজের প্রিন্সিপাল হবেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাকে সরিয়ে সৌম্যর মা অর্থাৎ সংযুক্তা সাহুকে প্রিন্সিপালের পদে বসায়। পুঞ্জিলালের ইগোতে মারাত্মক আঘাত লাগে। সে সংযুক্তা দেবীকে চরম শিক্ষা দিতে চেয়েছিল। সে জানত একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে প্রিয় আর কিছু হয় না। তাই সে সংযুক্তা দেবীর প্রাণপ্রিয় ছেলে সৌম্যকে খুন করবার একটা মাস্টার প্ল্যান তৈরি করে। এবার শুনুন সে এই কাজটা কতটা নিখুঁতভাবে একদম সিনেমার মতো করেছিল। বোমা বানানোর পর সে জানত পাঠানগড় থেকে কুরিয়ার করলে সে ধরা পড়ে যাবে। তাই ছত্তিশগড়ে রায়পুরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে বাসের বা ট্রেনের টিকিট কাটেননি। কেন জানেন? কারণ টিকিট কাটলে প্যাসেঞ্জার লিস্টে তার নাম থেকে যেত। সে বিনা টিকিটে জেনারেল কামরায় সাধারণ যাত্রীদের ভিড়ে মিশে রায়পুর পৌঁছায়। রায়পুরে নেমে সে একটা অটো ভাড়া করে। অটোওয়ালাকে বলে, আমাকে এমন একটা কুরিয়ার অফিসে নিয়ে চলো যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই বা পার্সেল স্ক্যানিং করবার মেশিন নেই। অটোওয়ালা তাকে স্কাইকিং কুরিয়ারে নিয়ে যায়। সবচেয়ে বড় কথা, এই পুরো জার্নির সময় পুঞ্জিলাল তার নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে গিয়েছিল, তাতে পুলিশ কোনোভাবেই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক না করতে পারে। পার্সেল বুক করে সে ঠিক একইভাবে আবার চুপচাপ নিজের শহরে ফিরে আসে এবং কলেজের ক্লাস নিতে শুরু করে, যেন কিছুই হয়নি। ভেবে দেখুন কতটা ঠান্ডা মাথার খুনি হলে এতটা নিখুঁত পরিকল্পনা করা যায়। কিন্তু আইনের হাত অনেক লম্বা। পুলিশ সেই রায়পুরের অটো চালককে খুঁজে বের করে এবং সেই অটো চালক পুঞ্জিলালকে কোর্টে চিনে ফেলে। সব প্রমাণ মিলে যায়। তো প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে আদালত পুঞ্জিলাল মেহেরকে দোষী সাব্যস্ত করে। নিজের অহংকার আর প্রতিশোধের আগুনে একটা জলজান্ত হাসিখুশি পরিবারকে ধ্বংস করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একজন শিক্ষিত অধ্যাপক শুধু নিজের ইগোর কারণে পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর খুনিতে। তো বন্ধুরা, এই ছিল পাঠানগড় পার্সেল বোমা মামলার হারহিম করা সত্য ঘটনা। ভাবলে আজও গায়ে কাটা দেয়, তাই না? আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এরকম আরও সত্যিকারের ক্রাইম স্টোরি বা রহস্য রোমাঞ্চ গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।